আহত হয়েছিলেন এখানে, আমরা সেই সমস্ত নেতার কথা মনে রেখেছি। আজ আমরা এই নতুন সদস্য সংগ্রহ এই জন্য করতে যাচ্ছি। আমরা বাংলাদেশে যে ভোটার তালিকা ছিল, সেই ভোটার তালিকার মাঝে অন্তত 1 কোটি আমাদের কর্মী সমর্থকরা, তারা 18 বছর পার করেছেন, তারা ভোটার হয়েছেন, তারা সদস্য হতে পারেননি। দীর্ঘ 17 বছরে যে নির্যাতন ছিল, আমাদের দলের কোনো লোক রাজনীতি করতে পারে নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জেলখানায় ছিল, যার ফলে আমরা আমাদের দলকে সুসংগঠিত করতে পারি নাই। এই হচ্ছে প্রথম উদ্যোগ হবে এই নতুন সদস্য সংগ্রহ। এই নতুন সদস্য সংগ্রহ করলে আমরা বুঝতে পারবো ফরিদপুর বিভাগে আমাদের সমর্থন কত। কাজেই আমরা অনুরোধ করব প্রত্যেকটা জেলায় আমরা নিজেরাই, আমরা রাজবাড়ী জেলার নেতৃত্বে দিচ্ছি। রাজবাড়ী জেলায় 10 লক্ষ ভোটার ছিল আগে, সেই ভোটার এখন অন্তত 14 থেকে 15 লক্ষ হয়েছে। আমরা সদস্য সংগ্রহ করতে চাই, আমরা সদস্য ফর্ম নিব এবং একেবারে তৃণমূলে গিয়ে, যেখানে গিয়ে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক যারা একেবারে তৃণমূলে আছে, তাদেরকে আমরা জানাতে চাই, তাদেরকে ওই ফর্মটা দিয়ে আমরা তাদেরকে সদস্য করতে চাই, সদস্য সংগ্রহ করতে চাই। এবং সেই সদস্য সংগ্রহে আজকের হচ্ছে শুভ উদ্বোধন। সেই শুভ উদ্বোধন করবেন আমাদের নেত্রী, অর্থাৎ বৃহত্তর ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক জনাব শামা হয়েছে। কাজে আজকে এখন যে নিত্যবন্ধ উপস্থিত আছেন সবাই আমাদের বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা এবং 1টি মহানগরের 6টা ইউনিট, এই 6টা ইউনিটের সদস্য ফর্ম সংগ্রহ করা হবে। রাজবাড়ীর যে গমরাই হিসাবে বলি 5টা উপজেলা, 3টা পৌরসভা, 42টা ইউনিয়ন আছে আমাদের। সেই 42টা ইউনিয়নের মোট পৌরসভা এবং ইউনিয়ন সহ মোট 405টা ওয়ার্ড আছে। মোট 405টা ওয়ার্ডে ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে একেবারে যারা 51 জন করে ওয়ার্ড নেতৃবৃন্দ আছে। এই হিসাবে রাজবাড়ীতে মোট 20,655 জন নেতা, যারা এনলিস্টেড, যারা তালিকাভুক্ত নেতা। রাজবাড়ী জেলায় 20,655 জন হলো 405টা ওয়ার্ডের তালিকাভুক্ত নেতা। এরপরেও আমরা নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছি। আমরা এই সার্বিক সহযোগিতা আমরা দেব ইনশাআল্লাহ। আমরা নিজেরা থেকে সার্বিক সহযোগিতা করব। আজকের এই শুভ উদ্বোধন সুন্দর হোক এবং সাফল্যমণ্ডিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করতে খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব সোহরাব হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি। জেলা বিএনপি ফরিদপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই সদস্য নবায়ন সংগ্রহ এই সভা সম্মানিত সভাপতি জনাব ঈসা ভাই, সভাপতি সভাপতিত্ব করেন জননেত্রী সভাপতি এবং আজকের এই সভায়
উপস্থিত রয়েছেন প্রধান অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপুল ভাই, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সেলিমুজ্জামান সহ সাংবাদিক সম্পাদক বিভাগীয়, খন্দকার মাসুদুর রহমান সহ সাংবাদিক সম্পাদক বিভাগ ঢাকা বিভাগীয়। আমি ময়নাপুর জেলা বিএনপির পক্ষ থেকে যেহেতু আমার কনভেনার উপস্থিত নাই, আমি বক্তব্য রাখছি। আমি যদি বলতে চাইছিলাম, চিন্তা করেছিলাম যে এরকম প্রোগ্রামগুলো আমাদেরকে জেলায় দেওয়া সকলের সঙ্গে কর্মসূচি হওয়া উচিত ছিল। আমার মনে হয় এটা মনে হয় ফরিদপুর দিয়ে শুরু হলো, সম্ভবত আরও জেলায় জেলায় সদস্য সংগ্রহ করার কর্মসূচি তোমরা দিবেন আশা করি। সদস্য সংগ্রহ করব এই হলের মধ্যে জানি না বিএনপির কতজন লোক আছেন এবং কতজন বছরের লোক আছেন, এইগুলোকে বাছাই করার জন্য একটা প্রক্রিয়া আমাদেরকে দেওয়া হয়েছিল। সেইখানে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কমিটিতে এই কমিটিগুলো করার কথা ছিল। সেইখানে বিশেষ করে আমরা মাদারে নানাবিধ কারণে আমরা আমি মনে করি যদি আমাদের মধ্যে সময় দেওয়া হয় তাহলে আমার মনে হয় অতিরিক্ত ওই ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে করে আমি বিভিন্ন ভাইয়ের কাছে এটাই আবেদন করছি। আজকে কর্মসূচি সফল হোক এবং সুন্দর হোক, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন কালু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব নাসিরউদ্দিন কালু, সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা বিএনপি। মঞ্চে আসার জন্য অনুরোধ ফরিদপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এম কায়ুম জঙ্গি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিভাগীয় মাসুদুর রহমান মাসুদ, সেলিমুজ্জামান সেলিম, আমার মঞ্চ উপস্থিত আমাদের মুখ্যবৃন্দ, আমার সামনে ফরিদপুর জেলার ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য নেই। আজকে আমাদের অনুষ্ঠানই হচ্ছে সদস্য সংগ্রহ উদ্বোধন। আজকে অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপুল সাহেব। একটা নির্দেশনা অবশ্যই দেওয়া উচিত ছিল, এই সদস্যগুলি কীভাবে করা হবে, কাদের করা হবে, কোন কোন পর্যায়ে করা হবে। আমি প্রথমে আশা করেছিলাম যে আমাদের একটা নির্দেশনা দেওয়া হবে, তার সবাই আসতে সেটা দেওয়া যায়, কিন্তু আসলে আমাদের একটা সমস্যা হয়েছে। আমি বাস্তব কথা বলি, এখন যে অবস্থা বাংলাদেশের সদস্য হতে চায় এরকম লোক নাই যে সদস্য হতে চায় না। সবাই এখন সদস্য হতে চায়। এক সময় যাদের খুঁজে পাই নাই 50 জনরা খবর দিলে আসতে উপস্থিত হয়েছে 5 জন। একটা মিছিলে দাওয়াত দিচ্ছে 1000 লোকের, হয়েছে 100। এখন আল্লাহর রহমতে
এটা আল্লাহ করেছে আমাদের মুখের দিকে চেয়েছে। আজকে হাসিনার এই বিদায়ের পরে মানুষের মধ্যে একটা জাগরণ এসেছে, একটা চাপা ক্ষোভ যেটা প্রকাশ করতে পারে নাই, ভয়ে কথা বলে নাই, আজকে তার নির্ভয়ে কথা বলতে পারে। আজকে সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে চায়, কিন্তু সদস্য হতে হলে যে একটা নিয়ম কানুন আমরা শুনতেছি, আপনারা বলতেছেন যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের আত্মীয় স্বজন, যারা আওয়ামী লীগের সাথে ছবি আসছে, বিভিন্ন পলিটিক্যাল নাম আছে, আমি আপনার কথা বলতে পারি না। আমার জেলায় এটা যদি আমি স্কুটিনি করি, এই গত 14-15-16 বছরে আওয়ামী লীগ আমরা গুটি পায় সারা সবাইকে নিয়ে গেছে, জল করে নিয়ে গেছে, ভয় দেখিয়ে দিচ্ছে, মামলার ভয়ে, ব্যবসা বাণিজ্য বাঁচাবার জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, বাড়িঘর রক্ষার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষাতে অনেকে আমাদেরকে যেতে হবে। একটা সত্য, এটাও স্বীকার করতে পারে না। আমরা এখন বাসে করতেছি, আমরা দেখতেছি, আমরা চেষ্টা করতে আগে থেকে আমরা চেষ্টা করতেছি কারা কারা আওয়ামী লীগের কমিটিতে আছে, কারা কারা আওয়ামী লীগের সাথে অপকর্ম করছে, কারা বাদী হয়ে থানার মামলা করে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করেছে, জেলে করেছে, নির্যাতন করেছে, বাড়িঘর হয়েছে। আমরা সেগুলো স্কুলে রেখে কিন্তু যারা অসহায়, যারা কথা বলতে পারে নাই, যাদের আওয়ামী লীগের নির্দেশের বাইরে চলার কোনো সুযোগ ছিল না, আজকে প্রধানমন্ত্রীকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমার জেলায় 3 জনের পিছিয়ে একজন হলেন সাবেক ছাত্রলীগের সভাপতি এনামুল হক সাহেব, আমার একটা ছেলে আব্দুল রাজ্জাক সাহেবের সন্তান নাহিদ রাজ্জাক, আর একজন ছিলেন অপু, যিনি এক সময় ঢাকায় একটা ত্রাস ছিল, যিনি বিভিন্নভাবে মানুষকে ভয় ভীতি হুমকি দিয়েছে। এই ভয় অনেকেই আওয়ামী লীগের ছাত্র দিয়েছে। আমার জেলার যে অবস্থা, এবার আমরা যদি বাছাই করি, এই বাছাই করতে গেলে 75 না 80% পাওয়া যাবে যাদের কম বেশি এটা সুযোগ জড়িত ছিল। কারণ আমি মনে করি যারা যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, আওয়ামী লীগ করে কারোর প্রতি জুলুম করে নাই, কাউকে নির্যাতন করে নাই, কাউকে মামলা করে আমাদের নেতা কর্মীদের হয়রানি করে নাই, আমার মনে হয় এমন কিছু যারা নিরহ অত্যন্ত ভদ্র, যারা কোনো অপকর্মের সাথে জড়িত, আমরা যদি তাদেরকে যদি সদস্যভুক্ত না করি, তাহলে আমার জেলায় বোধ হয় শতকরা 20 জন আমরা নিখুঁত পাবো না, কম বেশি কিছু ত্রুটি তাদের মধ্যে থাকে। আমি আমরা অলরেডি কাজ শুরু করেছি, আমাদের সঙ্গে শুরু করতেছি কীভাবে আমরা করবো, উপজেলা পর্যায়ে নেতৃত্ব আসছে, আমরা এটা করবো। কিন্তু করতে হলে যদি আমার জন্য আমি শরীয়তপুর জেলার কথাই বলি, যদি আপনাদের আইন কানুনগুলি নীতিমালাগুলি একটু রিল্যাক্স না করে, তাহলে বোধ হয় এই কর্মসূচি আমার পক্ষে সফলমণ্ডিত করা সম্ভব হবে না। আমি আর বেশি শুরু হতে চাই না। আমাদের চরাঞ্চল এখন নদী ভাঙ্গা শুরু হয়েছে, অনেক গ্রাম বিলীন হয়ে গেছে, অনেক ঘর বাড়ি নদীতে চলে গেছে, লোকজনকে খুঁজে খুঁজে বার করতে হয়। তবু আমরা চেষ্টা করতেছি, আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছি, বিশেষ করে পদ্মা এবং মেঘনা নদী ভাঙ্গন আমরা অঞ্চলে আমরা খোঁজ খবর দিতেছি। আমরা মোটামুটি একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কীভাবে এই সদস্য সংগ্রহ করা যাবে এবং এটা বাস্তবায়ন করা যাবে, আমরা ইনশাল্লাহ সেভাবে চেষ্টা করব এবং আমরা আশা করি যে আমরা সাফল্যমণ্ডিত হবে। এইভাবে সবাইকে ধন্যবাদ দিই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চাসন করছি ফরিদপুর মহানগর বিএনপির সদস্য গোলাম মোস্তফা আলীকে মঞ্চাসন করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। শরীফ রফিকুজ্জামানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত
আমরা অত্যন্ত খুশি যে দীর্ঘ 36 বছর যারা ভোট দিতে পারে নাই, আজকে তাদেরকে সদস্য করে আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার লক্ষ্যে আজকে সদস্য সংগ্রহ এবং সদস্য মনোনয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে ফরিদপুর বিভাগীয় বিএনপির কমিটির পক্ষ থেকে। আমি আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভাপতি যিনি ফরিদপুরের গণমানুষের নেত্রী, আমাদের বিএনপির সাবেক মহাসচিব, সুযোগ্য মহাসচিব, গণতন্ত্রের শিক্ষাপুরুষ জনতা কে মোবাইল সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য কন্যা জনাবা সভাপতি, যিনি আজকের এই প্রোগ্রামের সভাপতি করছেন, আজকের এই প্রোগ্রামের উপস্থিত আছেন, প্রধান অতিথি আসন করছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, একজন ত্যাগী নেতা, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন জননেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, যার রাজনীতিতে অসীম শ্রম আছে, ত্যাগ আছে, রাজপথে অনেক পরিশ্রম করেছেন, সেই থেকে নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম। আজকের এই প্রোগ্রামের সঞ্চালনায় আছেন আর এক ত্যাগী নেতা, এই ফরিদপুরের বিশ্ববিদ্যালয় রাজনীতি কলেজের সাবেক সংগ্রামী ভিপি, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদুর রহমান মাসুদ সহ গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুরে নেতৃবৃন্দ, অন্যান্য সাংবাদিকবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ফরিদপুর মহানগরের নেতৃবৃন্দ। আজকে আমি যখন প্রথমে বলছিলাম যে বিগত 36 বছর এই বাংলার মানুষ ভোট দিতে পারে নাই। এই বিএনপিতে 18 বছর বিভিন্ন ক্ষমতায় ছিল, এই 18 বছর পারে নাই। এর পূর্বে যে 18 বছর আছে সেই ভোটারকে ভোট পারে নাই। আজকে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, যাতে করে এই জাতীয় শক্তির সপক্ষে সমর্থকরা যারা ভোট দিতে পারে এবং জাতীয় দলের পক্ষে, ভারতের পক্ষে ভোট প্রদান করে বিএনপি নেত্রী এবং খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা সম্মানিত চেয়ারম্যান জনাব দেশের প্রথম রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষণা করে রাষ্ট্রপতি জিয়াউর স্বপ্ন তথা আজকের তরুণের অহংকার দেশ তারেক রহমানের আগামী দিনের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে ভোট দিয়ে যারা বিএনপিকে জয়িত করতে পারে, আমরা সেই লক্ষ্যে আজকে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আজকে যে জায়গা পর্যায়ে সদস্য সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আমরা বৃহত্তর সমিতির পক্ষ থেকে অত্যন্ত আনন্দ ক্ষেত্রে কর্মসূচিকে সমর্থন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামের নেতৃবৃন্দ, সময় সময় অনেক কথা বলার ছিল, আমরা অনেক দিনের আগে স্বাধীনভাবে বক্তব্য একত্রিত পাই না। বিশেষ করে সারা বাংলাদেশে বিগত 18 বছর স্টিমুলার করেছে বিএনপি নেতাদের উপরে, তার মধ্যে এই বৃহত্তর ফরিদপুরে এই 5টি জেলায় যে নির্যাতন চলেছে সেটা অবর্ণনীয় জানে। বিশেষ করে আমি যে জেলার আহ্বায়কের দায়িত্বে আছি গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জের কি অবস্থায় ছিলাম সেটা সময় নেতৃবৃন্দের কাছে সেটা শেয়ার করেছি। আমরা একটি মিলাদ দিতে পারি নাই, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমি দোয়া করতে পারি নাই, সদস্য সংগ্রহ করার কথা আমরা চা খেতে বসতে পারি নাই। তারপরেও আমরা যেভাবে পেরেছি অন্যান্য জেলা নেতাকর্মীর মতো আমরা গোপালগঞ্জের এই 5টি উপজেলা, 4টি পৌরসভার নেতাকর্মী নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিয়েছি এবং আগামী দিনে আরও শক্তিশালী করে আমরা গোপালগঞ্জে বিএনপির পক্ষে একটি বিশেষ জোয়ার সৃষ্টি করতে চাই। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের অনেকে জানা আছে, আমাদের প্রথম বক্তৃতা করেছেন আমাদের রাজবাড়ির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত সাহেব এবং আমি এই 2 জনে 28 অক্টোবরের সেই মহাসমাবেশ থেকে আমরা গ্রেফতার হয়েছিলাম এবং আমরা 4 মাস আমরা বন্দী ছিলাম, অনেক ব্যাপারে বন্দী ছিল। আমাদের গোপালগঞ্জের অ্যাডভোকেট আজকে যে ভাইরা আমরা বন্দী ছিলাম, গ্রেফতার হয়েছি, আমরা অনেকটাই আজকে শক্তি পেলেও আমরা যে ভাইদের হারিয়েছি, যে ভাই রক্ত বলে আজকে দিয়েছে, আমাদের যে ভাইরা গুম হয়ে গিয়েছে, যাদের আমরা তাদের আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের পরিবারের দলের থেকে যথেষ্ট খেয়াল রাখা হয়, তাদের প্রতি
আমি এই কথা বলে আজকের এই সদস্য সংঘ এবং আমার কার্যক্রমের আল্লাহ হাফেজ, সবাই ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক এবং খালেদা জিন্দাবাদ, তামিমের রহমান, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যে পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফরিদপুর মহানগর বিএনপির সংগ্রামের আহ্বায়ক জনাব এ.এফ.এম. কায়ুম জঙ্গি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব এ.এফ.এম. কায়ুম জঙ্গি ভাই। আজকে নতুন সদস্য সংগ্রহ এবং মহিলা কার্যকলাপ সে আজকের এই আহত সভার সম্মানিত সভাপতি, যিনি আমাদের ফরিদপুরের মাটি মানুষের প্রিয় নেত্রী, ফরিদপুর মহানগরের সংগ্রামী সম্পাদিকা জনাব মহাবাই, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, সকলের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব ডক্টর আসাদুজ্জামান রিফান সাহেব, উপস্থিত আছেন সহ সংগঠন সম্পাদক জনাব সলিম সেলিম, আরেকটা সংগ্রামী সম্পাদক জনাব মাসুদুর রহমান মাসুদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা থেকে আগত মহানগরের উপস্থিত সদস্যবৃন্দ। প্রথমে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভাইয়েরা, আজকে দেশে দীর্ঘদিন পরে হলে আমরা যেমনভাবে আজকে আলোচনা করার সুযোগ করছি, এই অবস্থা ছিল না। আমাদেরকে মনে রাখতে হবে এই অবস্থা সৃষ্টি হয়েছে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, যারা দীর্ঘ সময় পর্যন্ত এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশকে ধরে রাখতে হবে। যারা ওই 5ই আগস্টের পূর্বে আমাদেরকে নিপীড়ন করেছে, আমাদের প্রতি অত্যাচার করেছে, দেশে গণতন্ত্র যাতে আর কখনোই প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থা করেছে, তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ আমরা যদি সেই পিছনের কথা ভুলে যাই, তাহলে আগামী দিনে আমাদের পথ চলা অনেক কাঠিন্য হয়ে পড়বে। আমাদের আগামী দিনের পথকে পরিষ্কার রাখতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, জাতীয় দলের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আজকের এই সংগ্রহ অভিযানকে সুন্দর রাখতে হবে। যাদের গায়ে দোষ আছে, ত্রুটি আছে, তাদেরকে সম্পূর্ণভাবে আমরা বাদ দিয়ে আগামী দিনে যে সমস্ত কর্মী বন্ধুরা নিপীড়ন নির্যাতিত হয়েছে তাদেরকে দিয়েই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের অভিষ্ট লক্ষ্যে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো। আমি যে কোনো কারণেই হোক আজকে মহানগরের সভাপতি হিসেবে আমি বলতে চাই, আমি গত রাতেই জানতে পেরেছি আমরা একটু উচ্চ মধ্যে আমাদের ওয়ার্ডগুলি আমরা গঠন করছি। প্রোগ্রাম আজকে আমরা দিয়েছি। সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের না দেবে আমরা সবাই আগামী দিনে যে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা বিগত দিনে তাদের ত্যাগ প্রতিষ্ঠা করেছে, সেই সমস্ত বন্ধুদেরকে এগিয়ে নিয়ে যাবো। এই সবার জাতীয় দলের সরকার এবং
রাষ্ট্রপতি সভাপতি, স্বাধীনতা অন্যতম সংগঠক, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী জনাব কে ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা কল্যাণীরা সমাবেশ মঞ্চে উপস্থিত আছে বিএনপি ভাইস চেয়ারম্যান, একজন অভিজ্ঞ এবং তাত্ত্বিক রাজনীতিবিদ ডক্টর আসাদুজ্জামান রিপন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় খন্দকার মাসুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের আরেক প্রিয় ভাই সেলিমুজ্জামান সেলিম, সাবেক ছাত্র নেতা সহ মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আমরা শুনব, বক্তব্য দেব না। আজকের এই সদস্য নবায়ন যে সভা, এই সভার সাফল্য কামনা করি। আমরা এর আগেও যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখন শুরু করেছিলাম, আমরা শিক্ষক থেকে শুরু করেছিলাম। এক পর্যায়ে আমাদের তারপরে আমাদের এই সবাই আপনাদের পারবে না ইনশাআল্লাহ। আমাদের আগামী দিনের প্রোগ্রামগুলো রাজনৈতিক একটা কথা বলেছে যে একটা যে নির্দেশনা আমাদের থাকা প্রয়োজন, যে এখন অনেক হাজার হাজার লোক যারা করতে চায়, আমরা সেইভাবে তাদেরকে সদস্য করবো কি করবো না, এই ব্যাপার কমকে কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। কাজে ভাইয়েরা আমার, আমরা এই টিমের সাথে সহযোগিতা করব এবং এই সদস্য সংগ্রহের অভিযানে শতভাগ যাতে সাফল্যমণ্ডিত হয় সেই ব্যাপারে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং মাদারীপুর জেলার সহ এই 5 জেলার আমাদের বিভিন্ন জেলা আমরা আছি, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই কাজগুলো করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। দেশটা নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ফরিদপুর জেলা বিএনপি মহানগর বিএনপি অনেকে এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের কাউকে সময় অভাবে আমরা বক্তব্য পাইনি, সেজন্য আমরা দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, ফরিদপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোতারেক আলী ঈসা। জনাব অ্যাডভোকেট সৈয়দ মোতারেক আলী ঈসাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের নতুন সদস্য এবং সদস্য নবায়ন কর্মসূচি ফরিদপুর বিভাগের আজকের সভাপতি, সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় নেত্রী শ্যামা রায়, এই মঞ্চভূমিষ্ঠ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের প্রখ্যাত ছাত্র নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশের জাতীয় দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমাদের সহ সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার মাসুদুর রহমান মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এখানে আরো একজন উপস্থিত রয়েছেন, যিনি এই সদস্য সংগ্রহ অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের উপদেষ্টা জনাব শাহজাদা মিয়া সাহেব সহ 5 জেলার সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব এবং মহানগরের কনভেনর এবং সদস্য সচিব সহ উপস্থিত প্রিয় বন্ধুবান্ধব, বাংলাদেশ জাতীয়তাবাদী
দলকে আবার নতুনভাবে ফের সাজানোর লক্ষ্যে নতুন সদস্য সংঘ এবং সদস্য নবায়নের উদ্যোগ নিয়েছে। এই নতুন সদস্যের ক্ষেত্রে আমরা নতুন জাতীয়তাবাদী চেতনার উদ্ভাসিত রাজপথে যারা আন্দোলনের অপবয়সী, যারা নতুনভাবে তাদের জিয়ার হাত ছাড়িয়ে দেশ গঠন করার লক্ষ্যে যে দুটি দফা দিয়েছে, রাষ্ট্রকে পুনর্গঠন করার লক্ষ্যে তার সাথে যারা একাত্মতা ঘোষণা করে তারাই হবে আজকে এই নতুন সদস্য সংঘের সদস্য। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমরা সুদূরবর্তী দলের সৃষ্টির লক্ষ্য থেকে আজও আমরা বিভিন্ন স্তরে স্তরে রয়েছি। আমরা আবার নবভাবে এই নবায়ন করব। আমাদের উদ্যোগ, আমাদের বিশ্বাস, আমাদের এই উদ্যোগ বিশেষ করে যুব সমাজকে বেশি উদ্বেলিত করবে, উৎসাহিত করবে এবং তাদেরকে তাই তা আগামী দিনে জাতীয়তাবাদী দলের শক্তি এবং নেতৃত্ব রূপকার হিসাবে আসবে। আমাদের সদস্য সংঘ এবং নবায়নের দিকে শুধু একটি কথাই আমরা বলব, ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা নবায়নের ক্ষেত্রে পুরনো বন্ধুদেরকে আমরা নবায়ন করব। নতুন বন্ধুদের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভাবতে হবে তারা এই এক শাসকের দোষর হিসাবে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছে, যারা জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার প্রয়াসে যারা লিপ্ত ছিল, তাদেরকে কোনো পথে সদস্য সংগ্রহে তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে না। সুতরাং সদস্য সংগ্রহ ক্ষেত্রে আমরা যারা জেলা, যারা থানা বা উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে যারা এই সদস্য সংগ্রহের মধ্যে দায়িত্ব আশীষ হবে, তাদেরকে এই দায়িত্বটা গ্রহণ করতে হবে। এজন্য নিজের দোষ অন্যের কাছে চাপানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা আশা করব আমাদের বৃহত্তর ফরিদপুর জেলা আমরা যে সুযোগ আমরা পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল গঠন এবং এই জাতীয়তাবাদী দল থেকে প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলেন সদস্য সংগ্রহ করা, সেদিকে অনেক বন্ধুবান্ধবের এই মঞ্চে রয়েছে। আমি বিশ্বাস করি জিয়াউর রহমানের শেষ ভাবনায় আজকে বৃহত্তর ফরিদপুর সেই নবদলে তাদের যারা নেতৃত্বে আবার আমরা নতুনভাবে সদস্য সংগ্রহ করব। সেই সদস্যের মধ্য দিয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে যেমন ফরিদপুরে যেমন ছিল 16টি আসন, 16টি আসনে আমরা 13টি আসন পেয়েছিলাম। আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা জনাব দেওয়ান রহমানের নেতৃত্বে বৃহত্তর ফরিদপুর আমরা 13টি জাতীয় আসন বিশ্বাস করি নবোদয় নবভাবনা জিয়াউর রহমান সাহেবের সেই দল দ্বারা 1977 সালে যে লক্ষ্যের সদস্য সংঘ হয়েছিল, আজকে ফরিদপুর বিভাগে সাংগঠনিক সংখ্যালঘু সেই মুবাইদুর রহমানের সরকারের নেতৃত্বে আমরা বৃহত্তর ফরিদপুরে আবার নবজাগরণের মধ্য দিয়ে আগামীতে এই ফরিদপুরের 7 সংসদীয় আসনের মধ্যে আমরা জাতীয়তাবাদী দল আরো বেশি বিজয় অর্জন করব। এটাই হোক আজকের দিনের শপথ। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
বৃহত্তর ফরিদপুর মহানগর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমার অত্যন্ত সুবিধাবাদক নেতা, যে নেতার হাত ধরে আমার ছাত্র রাজনীতি করার সুযোগ হয়েছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, দেশ এবং খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত বিএনপি বিপ্লবী ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের আরেকজন সম্মানিত অতিথি, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আলা জহুরুল হক শাহজাহান মিয়া আমাদের মাঝে উপস্থিত, জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খন্দকার মাসুকুর রহমান আমাদের মাঝে উপস্থিত, আমার আর একজন শ্রদ্ধাভাজন বড় ভাই, শ্রদ্ধাভাজন নেতা, জাতীয়তাবাদী ছাত্র দল বৃহত্তর ফরিদপুর জেলার প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মোদারের আলী ইসা আমাদের মাঝে উপস্থিত, আমার আর একজন শ্রদ্ধাভাজন নেতা জনাব হুমায়ুন কবির সহ উপস্থিত ফরিদপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর সহ উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে এই হাউসে যারা উপস্থিত আছেন সকলেই অতীত ফ্যাসিস্টের বিভিন্ন প্রকার নির্যাতন নিপীড়নের শিকার। তাই আমি আজকের এই নবায়ন পর্বে কিভাবে আমরা নতুন সদস্য সংগৃহীত হবে আমাদের প্রধান অতিথি আজকে বলবেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল শৃঙ্খলা মুক্ত দাসত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। বাংলাদেশের মানুষ সেদিন যুদ্ধ করেছিল স্বাধীন সার্বভৌমে পশ্চিমাদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী আবার 1972 সালে দাসত্বের শৃঙ্খলিত হয়েছিল। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। বন্ধুরা আমার, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিন্তু মাত্র 2 বছরের মাথায় শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েম করার মধ্য দিয়ে এই জাতিকে আবার শৃঙ্খলায় এবং দাসত্ব উপহার দিয়েছিল। সেই দাসত্বের হাত থেকে কিন্তু রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের প্রিয় নেত্রী, এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতীত ফ্যাসিস্ট দোসর হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে এই জাতিকে উপহার দিয়েছিলেন একটি সংসদীয় গণতন্ত্র। বন্ধুরা আমার সময় এসেছে, এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশ থেকে ফ্যাসিস্টের দোসরদের উৎখাত করেছে। ফ্যাসিস্টরা পালিয়ে গেছে। কিছু ফ্যাসিস্টের দোসর কিন্তু এখনো দেশের মাটিতে, এদেশের এখনো বিভিন্ন ভাবে তারা আবারও ফ্যাসিস্টের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ষড়যন্ত্র করছে। এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই আমি মনে প্রায় বিশ্বাস করি আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি মনে প্রায় বিশ্বাস করি আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, এই বৃহত্তর ফরিদপুরে ফ্যাসিস্টের আর কোনো বছরের জন্ম হবে না বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের প্রিয় নেতা, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান আন্দোলন, এই আন্দোলন যার নেতৃত্বে সফল হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ সাড়া দিয়ে উপহার পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ডাকে যে আন্দোলন চলমান, এই আন্দোলন সফল করার মধ্য দিয়ে আমরা একটি শৃঙ্খল মুক্ত দাসত্ব মুক্ত বাংলাদেশ পাবো, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা
খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সেলিমুজ্জামান সেলিম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর ফরিদপুরের অন্যতম বিদ্যাপীঠ রাজন্য বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদ রূপসুর সাবেক ভিপি মাদারীপুরের কৃতি সন্তান জনাব খন্দকার মাসুর রহমান মাসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব খন্দকার মাসুর রহমান মাসুদ ভাই। আজকে সদস্য ফর্ম নবায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামাবাই, প্রধান অতিথিতে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক সকল সভাপতি, আমাদের প্রিয় নেতা, ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই ফরিদপুর জেলার দীর্ঘজীবী সভাপতির দায়িত্ব পালন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আল্লাহ শাহজাদা মিয়া উপস্থিত আছেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি মাদারীপুর জেলা বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে দলকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কাজী হুমায়ুন কবির, ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি ছাত্রদলের ফরিদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ আলী ইসা, বিভিন্ন জেলা নেতৃবর্গ সবাইকে সাংগঠনিক দিনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। হলের মধ্যে মাইকের সিস্টেমটা, সাউন্ড সিস্টেমটা সঠিক হয়নি বলে কথাটা বলতে একটু সমস্যা হচ্ছে। প্রথমেই আমি যারা কষ্ট স্বীকার করে বিভিন্ন জেলা থেকে এই ব্যবসা গরম উপেক্ষা করে এখানে এসেছেন, এখনো বসে আছেন, সবাইকে আমাদের সাংগঠনিক টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি একটি কথা না বললেই নয়, আমি একদিন পূর্বে এসেছিলাম, আমাকে অনেক সমস্যা বলবো না, কথার সম্মুখীন হতে হয়েছে এবং এই অনুষ্ঠান অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল। সকল দোষ আমি মাথা পেতে নিতে চাই, তারপরও স্বল্প সময় এই হল রুম প্রস্তুত করার জন্য যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, এখানে অনুপস্থিত সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সর্বক্ষণিক আমাকে কোঅপারেশন করেছেন। এই সদস্য সংঘের অনুষ্ঠানটা 17 তারিখে হওয়ার কথা ছিল, তারপর 20 তারিখ, সর্বশেষ 21 তারিখ। আমাকে সাংগঠনিক সম্পাদক নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন জেলায় দাওয়াত দেওয়া, অবহিত করা। আমি প্রতি জেলা আহ্বায়কের দায়িত্ব আমি বলেছিলাম, আপনি নির্বাহী কমিটি সকলকে দায়িত্ব দিবেন। তিনি সেই দায়িত্ব দেন নাই, এই ব্যর্থতা তার। মাদারীপুর জেলার কনভেনার একজনকেও বলেন না, উনি যার কথা বলেছেন তার সাথে কথা বলেছে, আমাদের কেউকে বলে না। এমনি ভাবে অন্য জেলায়ও
ফরিদপুর মহানগরের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই কারণে, আপনাদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। আপনাদের একটা অনুষ্ঠান আজকে ছিল, এক ওয়ার্ডের কাউন্সিল, সেই অনুষ্ঠান আপনারা পিছিয়ে দিয়েছেন এবং সঠিক সময় আপনারা অবহিত করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। সুপ্রিয় নেতৃবর্গ, আপনারা কিছুক্ষণের মধ্যেই এই সদস্য পদ পূরণ করবেন। এখানে অধিকাংশ নেতা রয়েছেন যারা এই সদস্য পদ একাধিকবার পূরণ করে 5 টাকা 10 টাকা ফর্ম পূরণ করে বিএনপি প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছিলেন। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠাতা বিএনপি লগ্ন থেকে আপনারা ছিলেন। এই ফর্ম পূরণের পাশাপাশি একটা অঙ্গীকার দিতে হবে আপনাদের। সেখানে একটি পাতা রয়েছে, সেখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, আমি দুর্নীতির প্রশ্রয় দেব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ফর্ম পূরণ করার পূর্বে চিন্তা করবেন, সুস্পষ্টভাবে আপনারা অঙ্গীকার করবেন, দুর্নীতিতে নিবজ্জিত হবেন। এই ফ্যাসিস্টের পতনে একটি অন্যতম কারণ এই দুর্নীতির প্রশ্রয় দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। এবং আমি অত্যন্ত দ্রুতার সাথে বলতে হয়, সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের ডক্টর আব্দুল জব্বার রিপন সাহেব ছিলেন, যারা টক শো করেন তাদেরকে নিয়ে একটা রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। এক পর্যায়ে উনি বললেন, যতদিন কাছে আসছে আমার বুকের মধ্যে ধরফর করে। রিপন ভাই কথাটা বলেছিলেন, আমার বুকের মধ্যে ধরফর করে এই ভঙ্গুর অর্থনীতি, এই সমাজ ব্যবস্থা দিয়ে আমি কত দূরে এগিয়ে যেতে পারবো না, আমি ব্যর্থ হয়ে যাই। ওনার মতো চিন্তা বলেছেন, আমি আপনাদের সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। এবং আমি বলতে চাই, ওনার মাত্রা বিএনপি যদি 5 তারিখের পর কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকে, আমি অনুরোধ করবো ভুলে যান। তারেক সাহেবের কাছে সব আমলনামা রয়েছে এবং উনি সেই আমলনামা দেখে বিচার করবেন। তাই অনুরোধ করব, সদস্য হওয়ার আগে চিন্তা করবেন অঙ্গীকার নামায় করার মধ্যে আপনি কি অঙ্গীকার করছেন। আমি দীর্ঘক্ষণ বক্তব্য দেব না। আমাদের প্রধান অতিথি, আমাদের আজকের সভাপতি সাংগঠনিক সম্পাদক বলবেন পরবর্তী করণীয় কি। তবে আমি বলবো, আজকে ভুল ত্রুটির মধ্যে দিয়েও এই অনুষ্ঠান সফলতার দ্বার প্রান্তে আপনারা যার যার জেলায় গিয়ে এমনি ভাবে একটি সুন্দর সমাবেশ করে আয়োজন করে আপনারা করবেন। আমি সর্বশেষ আবারও এই অনুষ্ঠান এখানে করার জন্য যারা কাজ করেছেন, আবারও বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আফজাল হোসেন পলাশ সাহেবকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর বিভাগীয়
রহমানির রহিম। আজকে ফরিদপুর বিভাগীয় কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের সিংহপুরুষ প্রাক্তন মহাসচিব, আপনার আমার নেতা কে ওয়াহিদুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা আজকে এই অনুষ্ঠানের সভাপতি জনাব শ্যামা ওয়াজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক। আজকের অনুষ্ঠানে মধ্যমণি তুখার ছাত্রনেতা, ছাত্র দলের সভাপতি ছিলেন। সৎ, ন্যায়, নিষ্ঠা, আদর্শ বলতে যা বোঝায় এই নেতার ভিতরে তাই, তার নাম হলো ডক্টর আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান। এখানে উপস্থিত আছেন গোপালগঞ্জের কৃতি সন্তান, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি ফরিদপুর বিভাগে সেলিমুজ্জামান সেলিম। এখানে উপস্থিত আছেন মাদারীপুরের কৃতি সন্তান রাজেন্দ্র কলের এক্স ভিপি, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি খন্দকার মাসুদুর রহমান মাসুদ। আমাদের ফরিদপুর জেলা নির্বাহী কমিটি সদস্য, বর্তমানে আহ্বায়ক সৈয়দ মুদাররেসের ইসা, সঞ্চালনায় সদস্য সচিব গোলাম কিবরিয়া সহ 5 জেলার নেতৃবর্গ, ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা সংগ্রহ করব কি সদস্য, এই 22 বছর সভাপতিত্ব করছি, এই সংগ্রহ কিন্তু আমিও করছি, নিজের পকেটের টাকা দিয়ে ফর্ম আনছি, লোক খুঁজে পাওয়া যায় না। 5ই আগস্টের পরে লোকের অভাবে নাই। অতএব নতুন সদস্য করতে হলে আমার ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেবের কাছে সাংগঠনিক নেতৃবৃন্দ আপিল, বিশেষ করে ফরিদপুর জেলা কঠিন জেলা, এই জেলায় অনেক নেতা, অনেক নেতৃত্ব আওয়ামী লীগদের আশ্রয় প্রশ্রয় দিতেছে। তাদেরকে অন্যায় অত্যাচার 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে বাদ দিয়া যদি বিএনপির নবায়ন না করা হয়, বিএনপির লোকদের মধ্যে সদস্যপদ না করে তাদের যদি না হয়, তাহলে তাদেরকে আমি ধিক্কার জানাবো। এর ছাড়া আমার কোনো ভাষা নাই। আমি যদি থাকতাম, আমি আগেও ছিলাম, কোনোদিন করি নাই, পকেটের পয়সা দিয়ে করেছি, চাঁদা উঠে রাজনীতি করি না। অতএব আমার বলার সাহস আছে। অতএব আমি অনুরোধ করবো আওয়ামী লীগদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। আর একটা কথা বলতে চাই, আমার সদরপুর ভাঙ্গা চর্বদশক নিক্সন বাহিনীর অত্যাচার অন্যায় আমার এই 3 থানার লোক অতিষ্ঠ হয়ে গেছে, গুম খুম হারাম হয়ে গেছে। অতএব অনেক নেতা ডান পাশে বাম পাশে তাদেরকে দেখি, তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিসের বিনিময়? প্যাকেটের বিনিময়। প্যাকেটের রাজনীতি বাদ দেন, তার খবর আছে, সাজাদা নিয়ে আবার বলবে। অতএব আমার রিপন সাহেবের কাছে সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক শ্যামা ভাই, সেলিমুজ্জামান সেলিম, মাসুদুর রহমান, আমার 26 এই সমস্ত নিক্সন ফিকশন বাহিনীর যাতে কমিটিতে না আসে এবং এই কমিটি যাতে না হয়, এইটা আমার আবেদন রাখলাম। এবং সদস্য পদ সলিড হোক, শহীদ রাষ্ট্রপতির 19 দফাতে ধারণ করে, তারেক রহমানের যে 31 দফা ধারণ করে, তারেক জিয়া খালেদা যে নেতৃত্বকে মানে, তাদেরকেই শুধু নবায়ন এবং সদস্য দেওয়া হবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী ভাই আমার, এ পর্যায়ে করছি এ পর্যায়ে বক্তব্য
রাজবাড়ির এখন আজকে নবায়ন এবং সদস্য সংগ্রহ এই আজকের যে কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি, এই কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলে পরিচিত বাংলাদেশের রাজনীতির একজন কিংবদন্তি রাজনীতিবিদ, বাংলাদেশের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, যিনি আমাদের ফরিদপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বেও আছেন। উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ফরিদপুর জেলার সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জৌরক শাহজাদা মিয়া, উপস্থিত ফরিদপুর জেলার সম্মানিত আহ্বায়ক গোদামেশ আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, উপস্থিত মাদারীপুর জেলা, রাজবাড়ী জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর মহানগরের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুরের সাবেক যারা নেতৃবৃন্দরা আছেন, এখানে এমএইচ খান মঞ্জু আছে, সিরাজ ভাই আছে, এখানে মাদারীপুরের সম্রাট ভাই আছে, মিঠু আছে, অ্যাডভোকেট মিঠু, তারপরে অনেকেই আছে এখানে উপস্থিত। মাদারীপুর জেলার সদস্য সচিব তো আসে নাই মনে হয় না? আচ্ছা, সদস্য সচিব জাহানদার উপস্থিত আছে এবং উপস্থিত আছে আমাদের যে টিম, সাংগঠনিক টিম, আপনাদের সকলের পরিচিত অত্যন্ত জনপ্রিয় নেতা ডক্টর আপনার খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং সাবেক সফল ছাত্র নেতা, গোপালগঞ্জের কৃতি সন্তান জনাব সেলিমুজ্জামান সেলিম, উপস্থিত একেএম কায়ুম জঙ্গি সহ আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত এবং মিডিয়ার ভাইরা বোনরা যারা উপস্থিত আছেন, ফরিদপুর জেলা এবং সকল মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর থেকে আগত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, আমাদের সাবেক এমপি প্রবীণ নেতা শরীয়তপুর সদস্য সচিব কালু সর্দার চাচা আছেন এবং অনেকেই এখানে উপস্থিত আছেন। আপনারা সকলে কষ্ট করে এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা বিভিন্ন এই সকল জেলার বিভিন্ন ইউনিট থেকে, উপজেলা থেকে, পৌরসভা থেকে আমাদের নেতৃবৃন্দরা এসছেন, তাদেরকেও আমি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য বেশি বড় করব না, আমার প্রধান অতিথির বক্তব্য শুনব। আজকে আমাদের এই কর্মসূচি সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরু করেছেন। উনি প্রথমে, আমরা সকলে হয়তো সেখানে উপস্থিত ছিলাম, এখানে যারা মঞ্চে আছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা গুলশান অফিসে উনি নিজে ওনার সদস্য নবায়নের মাধ্যমে এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়, নবায়ন এবং সংগ্রহ কর্মসূচি শুরু হয়। সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় আমাদের সদস্য নবায়ন এবং সংগ্রহ করা হচ্ছে। আমি আগে আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি, সদস্য নবায়ন অর্থটা কি। নবায়ন হচ্ছে আমাদের যারা ইতিমধ্যে বিভিন্ন কমিটিতে, বিভিন্ন পর্যায়ে আমাদের নেতাকর্মীরা আছে, তৃণমূল পর্যন্ত, তাদের সদস্য, তারা আবার ফর্ম ফিল আপ করে তাদের সদস্যতা তারা নবায়ন হবে। একটা ফর্মের দাম 20 টাকা, ঠিক আছে? এবং আরেকটা যেটা আছে সদস্য, নতুন সদস্য হওয়ার আবেদনপত্র, তার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন সদস্য সংগ্রহ করবে। সেখানে
আমি যেহেতু এটা আমাদের আজকের কর্মসূচি এবং থিমের সাথে যায়, আমি এটা একটু পড়ে শোনাই। এখানে লেখা আছে, যারা নতুন সদস্য হবে বা সংগ্রহ করবে, আমি ঘোষণা করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও আদর্শ উদ্দেশ্যের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। আমি আরো ঘোষণা করছি, বাংলাদেশি জাতীয়তাবাদ, উৎপাদনের রাজনীতি, জনগণের গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং 1971 সালে জনসমর্থিত 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনে দৃঢ় প্রত্যয়ী। এইটা যারা ধারণ করবে মনে প্রাণে, তারাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল এবং জনাব তারেক রহমানের দলে নতুন সদস্য হওয়ার যোগ্যতা রাখে। এইটা যারা ধারণ করবে মনে প্রাণে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন মেজর জিয়া, যিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিলেন, একটি নতুন বাংলাদেশ, নতুন পতাকা, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা উপহার দেওয়ার জন্য উনি সংগ্রাম যুদ্ধ করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সৃষ্টি করেছিলেন। এই দলের সদস্য যে হবে তার ন্যূনতম এই দলের প্রতি ভালোবাসা, আদর্শ, নীতি থাকতে হবে এবং একজন সাচ্চা কর্মী হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন বলে আমি মনে করি। অবশ্যই সবাই আন্দোলনের কথা বলেছে, সবাই সংগ্রামের কথা বলেছে। আমরা সাংগঠনিক টিম জানি ফরিদপুর বিভাগে গত 17 বছর আন্দোলন সংগ্রামে কারা ছিল, তারা আমরা ভালোভাবে জানি। এটা বক্তৃতা দিয়ে এখানে বলার কিছু নাই, আমরা জানি। কিন্তু আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় নিয়েছেন, উনি প্রতিদিন 31 দফার মাধ্যমে গ্রামে গ্রামে কথা বলছেন। আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে 31 দফা নিয়ে তারা প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছেন। তার একটাই উদ্দেশ্য, আমরা শহীদ জিয়া দিয়েছিলেন 19 দফা, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসহীন নেত্রী দিয়েছিলেন ভিশন 2030 এবং জনাব তারেক রহমান দিয়েছেন 31 দফা। সেটা একটা জিনিসই প্রমাণ করে, যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশকে একটি পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা সংস্কার প্রয়োজন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়েই হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেটা অন্য কোন দল মানুক আর না মানুক, এটাই বাস্তব, এটাই সত্য। আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে জনগণের ভোটে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়, তাহলে সকলকে সাথে নিয়ে, সকল দল, মত, ধর্ম, গোত্র, প্রান্তিক জনগোষ্ঠী সকলকে সাথে নিয়ে উনি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়বেন এবং কেউ পিছিয়ে থাকবে না। কারণ সেই কারণেই সেই স্লোগানটা উনি ঘরে ঘরে পৌঁছাতে
সাথে চেয়েছেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের যা যা উন্নয়ন, বাংলাদেশের জনগণের যা যা দাবি, বাংলাদেশের জনগণ যেসব ক্ষেত্রে পিছিয়ে আছে, অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে স্বৈরাচারী আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে, এগুলো যদি আমাদের ঠিক করতে হয় তাহলে আমাদের প্রথম কথা ঐক্যবদ্ধ হতে হবে, দ্বিতীয় কথা শক্তিশালী সংগঠন লাগবে, এবং তৃতীয় কথা আমাদের অত্যন্ত ভিশনারি রাষ্ট্রনায়কোচিত লিডারশিপ লাগবে। যেই লিডারশিপ আমরা পেয়েছি জনাব তারেক রহমানের মধ্যে। অনেকেই পছন্দ করে না, অনেকেরই গা একটু জ্বলতেছে যে কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের বৈঠক হইল লন্ডনে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানের সাথে তো প্রধান উপদেষ্টা বসেছেন এদেশের সংস্কার, এদেশের নির্বাচন, গণতন্ত্র নিয়ে কথা বলতে। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, যেই দল এদেশে একা অনেকবার রাষ্ট্রের দায়িত্বে থেকে এদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছে, যেই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছে, গণতন্ত্র ফিরিয়ে এনেছে, সেই দলের প্রধানের সাথে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা মিটিং করবে, আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা করবে, গণতন্ত্র নিয়ে আলোচনা করবে, সেটাই সবচেয়ে স্বাভাবিক ঘটনা। সুতরাং এটাই বাস্তবতা। আজকে এসেছি এই নবায়নের জন্য, সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহে। আমরা এই কাজটি আজকে আল্লাহর নাম নিয়ে শুরু করব। আমাদের সাংগঠনিক টিমের অনুরোধ থাকবে, আপনারা স্ব জেলায় এবং উপজেলায় আপনারা ঢাকায় পল্টন অফিসের দপ্তর থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, কিনতে পারবেন আমাদের এই ফর্ম। বই কিনে আপনারা স্ব জেলায় এবং উপজেলায় আপনারা সদস্য নবায়ন করবেন এবং নতুন সদস্য সংগ্রহ করবেন। নতুন সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, যারা আপনাকে মামলা দিছে, যারা আপনাকে বাসায় ঘুমাইতে দেয় নাই, যারা আপনার ছেলে মেয়েদেরকে টর্চার করছে, যারা আপনার পরিবারকে টর্চার করেছে, যারা সরাসরি দুর্নীতি, অত্যাচার, গুম খুনের সাথে জড়িত ছিল, তারা নতুন সদস্য হওয়ার যোগ্যতা রাখে নাকি বিএনপিতে, সেটা দ্বিতীয়বার ভাবতে হবে। এটা আমার মতামত, আমার মতামত আমি রেখে গেলাম। অনেক সাধারণ জনগণ আছে, অনেক নতুন প্রজন্ম আছে, 18 বছরের ছেলেমেয়েরা আছে, হাজার হাজার নতুন প্রজন্ম আছে যারা বিএনপির আদর্শকে ভালোবাসে, তারেক রহমানের আদর্শকে ভালোবাসে, ওনার ভিশনকে ভালোবাসে, জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে। তারা কোনো দল করে না, মত করে না, তারা বিএনপিকে ভালোবাসে, বিএনপির। এবং এই ধরনের ছেলে মেয়েদেরকে আমি মনে করি বিএনপিতে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত আরো বেশি সমৃদ্ধ হবে, ঠিক কিনা? এই কথা মাথায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ফরিদপুর বিভাগ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই।
রিপন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, রিপন ভাইয়ের আগমন, রিপন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ফরিদপুরের পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা, রিপন ভাইকে শুভেচ্ছা, ফরিদপুরের পক্ষ থেকে রিপন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকের যে আমাদের যে আজকের সভানেত্রী, তিনি অনেক সংস্কারের কথা বলেছেন না, তো সংস্কারটা হতে হবে এখানে পেছনে থাকবেন না, এইটাই হচ্ছে সংস্কার নাকি? সংস্কার হচ্ছে যা যা ভুল তা করা যাবে না, সুতরাং সবাই বলবেন যা যা শেয়ার করবেন প্রিয় সভানেত্রী, সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি বৃহত্তর ফরিদপুর জেলা, যেটাকে আমরা সাংগঠনিকভাবে ফরিদপুর বিভাগ বলি। আমাদের ফরিদপুর বিভাগের আমাদের পার্টির যে সমস্ত নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক যারা আছে, আগে যারা সদস্য হয়েছিলেন তারা তাদের সদস্যপদ নবায়ন করবেন, আর যারা সদস্য হননি তারা নতুন করে সদস্য হবেন। তো এখানে আমার কিছু বক্তব্য আছে। বক্তব্যটা হলো, এখন তো বাংলাদেশে একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ হয়ে আছে। এই নিষিদ্ধ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগের নানা পর্যায়ের নেতা কর্মীরা এখনো আছে, সবাই তো পালিয়ে যায়নি। তো এই কোনোভাবেই যেন নতুন সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে আমরা যেন পতিত স্বৈরাচারের কোনো লোকজনকে আমরা এখানে সদস্য হিসেবে গ্রহণ না করি। খুব স্পষ্ট কথা। এটা কেন করবেন না তার কিছু পুরনো প্রমাণ দিচ্ছি। আপনারা যারা আছেন আপনাদের খেয়াল আছে, আওয়ামী লীগের আমলে মাঝে মধ্যে কিছু অপকর্ম হতো। অনেক অপকর্ম যখন হতো তখন আওয়ামী লীগ বলতো যে দলের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, অনুপ্রবেশকারীরা নাকি এই সমস্ত ঝামেলা বাঁধাচ্ছে। এখন ভবিষ্যতে আপনারা যদি একটা ফেয়ার ইলেকশন হয়, একটা ভালো নির্বাচন যদি হয়, একটা নির্দলীয় সরকার তো এখন এমনি আছে, একটা নিরপেক্ষ নির্বাচন যখন হবে, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার সাথে সরকার পরিচালনার দায়িত্বে যাবে। এখনই যদি অনুপ্রবেশকারীগুলোকে ঢুকিয়ে ফেলেন, এখনই যদি অনুপ্রবেশকারীরা যদি আপনার দলে ঢুকে পড়ে, এই যে নেতারা সামনে আছেন, এই যে এখানে পুরনো নেতারা যারা সামনে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হাইব্রিড লোকজন এবং অনুপ্রবেশকারীরা যখন আপনার দলে মেজরিটি হয়ে যাবে, তখন কিন্তু আপনার জন্য আর চেয়ার থাকবে না, আপনার জন্য চেয়ার থাকবে না। এখন দল ভারী করার জন্য কোনো নেতা মনে করতে পারেন যে নিজের গ্রুপ, নিজের দল ভারী করার জন্য পতিত স্বৈরাচারের সহযোগীদেরকে আপনারা দলের মধ্যে আপনারা ঢুকালেন, দল ভারী করলেন, নেতাদেরকে দেখালেন, কেন্দ্রীয় নেতাদেরকে দেখালেন যে আপনার পেছনে অনেক লোক আছে, আপনার সমাবেশে অনেক বেশি লোক হয়। ঢাকায় দেখালেন, আমাদের পার্টির সুপ্রিমো, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখালেন যে অনেক বেশি লোক আপনার পেছনে আছে।
আসলে কি সব লোক আপনার? এই লোকগুলো তো ভাড়া করা অনেক, এই লোকগুলো তো হাইব্রিড, এই লোকগুলো তো আপনার সাথে গত 17 বছর ছিল না, এই লোকগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই লোকগুলো আপনাকে বাড়িতে থাকতে দেয় নাই, এই লোকগুলো আপনার বিরুদ্ধে মামলা করেছে। এখন আপনি সামান্য লোভে রাজনীতিকে কম্প্রোমাইজ করবেন এবং করার পরে কি হলো যে আপনি তাদেরকে একেবারে জামাই আদর করে নিয়ে আসলেন, পাশে বসালেন। এই দুর্ভাগ্যক্রমে আমাকে কিছু কিছু ছবি দেখতে হয়। আমি যেহেতু এই একটি বিভাগের রাজনৈতিক বিভাগের দায়িত্বে আছি, তো ফলে বিভিন্ন পক্ষ থাকলে প্রতিপক্ষ থাকবে, গণতান্ত্রিক রাজনীতির পক্ষ প্রতিপক্ষ থাকে, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে এসে ছবি নিয়ে আসে এবং গোল দাগ দিয়ে আনে, লাল দাগ দিয়ে, বলে এই দেখেন এইটা এখন অমুক নেতার পাশে বসছে, তাই তো বলে এই দেখেন এই যে ছবি, এইটা কিন্তু ওই আওয়ামী লীগের ওই এমপি, আওয়ামী লীগের আমলে ওই এমপি ওই মন্ত্রীর পাশে ছিল। কথা সত্য। আমি এমন দেখেছি ঢাকাতে, আমাদের ছাত্র দলের একজন সভাপতি ফজলুর রহমান খোকন, ফজলুর রহমান খোকনকে শেখ হাসিনার আমলের সর্বশেষ অবস্থায়, সর্বশেষ পিরিয়ডে তাকে যারা লাঞ্ছিত করেছে, লাঞ্ছিত করে যারা তাকে হাতিরঝিল থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে, তাদের মধ্যে এক দুজন ইতিমধ্যে দেখলাম, অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে দেখলাম যে ঢাকায় কোন একটি অঙ্গ সংগঠনের ওই যে নিচে পেছনে ঢুকে পড়েছে, এখন ঢুকে পড়েছে, পরে আপনাকে বের করে দেবে। একই রকম আরেকটি ছবি দেখলাম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নাম শুনেছেন আপনারা অনেকে, জোনায়েদ সাকিকে যারা লাঞ্ছিত করেছে, বিবস্ত্র করেছে, মানে অর্থাৎ উপরের কাপড় খুলে ফেলেছে, তাদেরও একজন দেখলাম ইতিমধ্যেই কিন্তু পট পরিবর্তনের পরে ভোল পাল্টে তারা কিন্তু এখন চাঁদাবাজি দুর্বৃত্তপনার কাজে যুক্ত হয়ে গেছে। এটা তো ঢাকার কথা বললাম, ফরিদপুরে এখানেও আছে, সেটা রাজবাড়ী হোক, সেটা গোপালগঞ্জ হোক, সেটা আপনার কি বলে শরীয়তপুর, মাদারীপুর, যেখানে হোক না কেন এরকম ঘটনা ঘটছে। দিজ আর নট গুড সাইন, এগুলো ভালো সাইন না, এগুলো ভালো লক্ষণ না। এত খাতির করে পাশে বসাবেন না, পরে কিন্তু বুমেরাং হবে। যেহেতু আজকের অনুষ্ঠানটি নতুন সদস্য সংগ্রহ এবং আপনার নবায়ন, সুতরাং নতুন সদস্য সংগ্রহের বেলায় অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখন এই যে নতুন সদস্য সংগ্রহের বেলায় যে বইটি আছে, যিনি এই নতুন সদস্য গ্রহণ করবেন, এটা স্বাক্ষর তো তার থাকবে, তার পদমর্যাদা পদবি উল্লেখ থাকবে এবং পদমর্যাদা পদবি উল্লেখ করে সিল দিয়ে সাইন করে দিতে হবে। আমরা ভবিষ্যতে দেখতে চাই এই ধরনের হাইব্রিড, এই ধরনের দূষিত পদার্থ কার স্বাক্ষরে, কার অনুমোদনে ঢুকেছে সেটাও কিন্তু বিবেচনা করা হবে, নিঃসন্দেহে বিবেচনা করা হবে। একটা রাজনৈতিক দলের আজকে শুধু দেখছেন একটা সাদা কাগজের মধ্যে শুধুমাত্র সদস্য, ভবিষ্যতে তো এটা একটা ডাটা বেজ হবে, যেমন ভোটার তালিকার একটা ডাটা বেজ আছে, একইভাবে রাজনৈতিক দলের একটা ডাটা বেজ থাকবে, রাজনৈতিক দলের অ্যাপ থাকবে, সেই অ্যাপের মধ্য দিয়ে একটি ডাটাবেস তৈরি হবে। সেই ডাটাবেস ইলেকশন কমিশনও সেটা বিবেচনা করে দেখতে পারে। পলিটিক্যাল পার্টি, এখন এটা একটা পার্টিতে বলা হয় যে এই পার্টির অতগুলো জেলায় শাখা থাকতে হবে, এতজন সদস্য থাকতে হবে, থানায় সদস্য থাকতে হবে। আমি কাগজে কলমে কমিটি করে দিলাম, নতুন নতুন রাজনৈতিক দল সকাল বিকাল তৈরি হচ্ছে, এখন সকাল বিকাল নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে। এগুলোর কোনো অনেকগুলোকে যদি আপনার সাংগঠনিক কর্মকাণ্ড যদি বিচার বিশ্লেষণ করে খুঁজে পাবেন, শেখ হাসিনার আমলে সুপ্রিম পার্টি, হাই পার্টি, ওই যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট টাইপের পার্টি, অনেক পার্টি তৈরি হয়েছিল ইলেকশনের আগে, একটারও সাইনবোর্ড দেখেন নাই, দেখছেন নাই, কারণ এগুলো সব ভুইফল রাজনৈতিক দল, কাগজে পার্টি। তো সেই জন্য রাজনৈতিক দলগুলোকে স্ট্রিমিং করার জন্য ইলেকশন কমিশনের উচিত হবে একটা পলিটিক্যাল পার্টির জন্য আলাদা ডাটাবেস করা, যেখানে তাদের সকল সদস্যদের নাম, ভোটার আইডি, সমস্ত ঠিকানা সেখানে থাকবে, তার নাম্বারটা থাকবে, সো দ্যাট তিনি বলতে পারবেন, যেমন আপনি বলতে পারেন যে আমি অমুক জায়গার ভোটার, আমার ভোটার নাম্বার এত,
আপনি একটা রাজনৈতিক দলের সদস্য, আপনার জন্য তো অনেক সম্মানের বিষয় হবে যখন আপনার নামটি জাতীয়ভাবে অথবা আপনার দলে, আমাদের দলে যখন আপনার নামটি ডাটাবেজের মধ্যে থাকবে। তো ভবিষ্যতে আমরা এরকম ডাটাবেজের কথাও আমরা ভাবতে পারি। তো সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই। এখানে যারা নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন জেলার নেতৃবৃন্দ আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে সেটা হচ্ছে এখানে অনেকগুলো সদস্য সংগ্রহের বই আছে, এই বইগুলো নিয়ে যাবেন এবং নিজের পকেটের টাকা খরচ করে, ইতিপূর্বে এরকম দেখেছি নেতা যিনি তিনি নিজের টাকা খরচ করে একটা বইতে যদি 100 পাতা থাকে, প্রতি বইয়ের দাম প্রতিটা সদস্যের নবায়নের জন্য আছে 20 টাকা, তাহলে 100 × 20 কত? আমি অঙ্কে খুব ভালো না, টাকা পয়সা তো কামাইতে পারি না, জানি না, অঙ্কে খুব ভালো না, কত হয়? 2000 টাকা। তো 100 বইতে 2000 টাকা, নেতা তো দিয়ে দিলেন 2000 টাকা। তো এই যে বিনা টাকায় যারা সদস্য হলেন, এই সদস্যের কোনো মূল্য আছে? তিনি কি বুঝবেন যে তিনি যে 20 টাকা দিয়ে সদস্যটা নবায়ন করেছেন, সদস্য পদটা, তার কাছে তো এটা কোনো গুরুত্ব নাই, তার কাছে তো এটা কোনো আবেদন নাই। সেজন্য মেহেরবানি করে আপনারা যারা যে সমস্ত নেতৃবৃন্দ অনেক ধনী আছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা যেন মেহেরবানি করে যারা সদস্যপদ নবায়ন করবেন তাদের কাছে যেন 20টি টাকা করে নেন। আমার সময়কার যারা ছাত্র দলের নেতা যারা এখানে একজন আছেন, তাদের মনে থাকার কথা আমার স্বাক্ষরিত 5 টাকার, 10 টাকার, 20 টাকার কুপন ছাপা হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দলের নামে ছিল। আমরা তো তখন চাঁদাবাজি করি নাই, আমরা এই যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা কেন আমরা কর্মীদের কাছ থেকে নিতাম, মানুষের কাছ থেকে নিতাম। মানুষ যখন 20টি টাকা দেয়, 10টি টাকা দেয়, 5টি টাকা দেয় একটা দলের জন্য, তখন ওই দলটির প্রতি তার মায়া সৃষ্টি হয়, দলটির জন্য তার ভালোবাসার সৃষ্টি হয়, আবেগ সৃষ্টি হয়, সেই দলের নেতার প্রতি আবেগ সৃষ্টি হয়। আমরা এর জন্য একটা পান দোকানদার বলেন, একটা সবজিওয়ালা বলতেন, আমরা বলতাম ভাই সাহেব আমাদের দল, আমরা ঢাকায় সম্মেলন আছে, আমাদের সম্মেলনের জন্য আপনি 2 টাকা চাঁদা দেন। 2 টাকা চাঁদারও সিস্টেম ছিল, বাট একটা কুপনের মাধ্যমে এইভাবে আমরা সংগঠন করেছি। একজনে যদি সবাই টাকা দিয়ে দেন তাহলে তো লাভ নাই। সেজন্য এবার যেটা করতে হবে, প্রতিটি নেতা কর্মী যারা নবায়ন করবেন মেহেরবানি করে 20 টাকা করে দেবেন নিজের পকেট থেকে। কোনো নেতা বদান্যতা দেখিয়ে আপনারা নিজেরা সদস্যদের টাকাগুলো দেবেন না। এটা হচ্ছে একটা মানে পলিসি ইস্যুজের কথা বললাম। দ্বিতীয় হচ্ছে সদস্য সংগ্রহের বেলায় একই কথা, বইগুলো জমা দেওয়া হবে, এই বইগুলো থেকে আবার এটা রেজিস্টারে উঠবে, একটা ডাটাবেস তৈরি হবে। সুতরাং নির্ভুলভাবে এবং জেনুইনলি একজন বক্তা, শরীয়তপুরের নেতা, আপনি জানি শরীয়তপুরের নেতা, উনি অত্যন্ত প্রবীণ নেতা, তিনি বলেছেন ওই একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল দরকার নাই, ভেজাল লোকের দরকার নাই। জানি যে আপনারা আওয়ামী লীগের 15 বছর সময় নির্যাতিত হয়েছিলেন, মুসলিমও কিছু লোকজন ছাড়া অন্যরা রাজনীতি করতে পারেন, এটা সত্য, কিন্তু তার মানে এই নয় সব মুসলমান করে দেওয়ার কোনো দরকার নাই। 10 জন থাকে, 10 জন নিয়ে চলেন। আর আওয়ামী লীগ ওটাকে আরেকটা কথা বলতে চাই, মাঝে মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের নানা ধরনের ভুয়া প্রচারণা হয়। আওয়ামী লীগ ইহ জিন্দিগিতেও বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হবে না, ওটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ নাই। হ্যাঁ, হতে পারে যদি এই ঘরটার মধ্যে যদি পুরোটাই কার্বন ডাই অক্সাইডে ভরে যায়, কি হবে? মানুষ বাঁচবে? মানুষ বাঁচবে না, আপনারা কেউ বাঁচতে পারবেন না, আমরা কেউ বাঁচবো না। তো অক্সিজেনের জায়গায় যখন কার্বন ডাই অক্সাইড ঢুকবে তখন তো পরিবেশ দূষিত হয়ে যাবে। আওয়ামী লীগ যত খারাপ কাজ করেছে, বিএনপির লোকদের দায়িত্ব হবে তত বেশি বেশি ভালো কাজ করা। বিএনপি যত বেশি ভালো কাজ করবে, আওয়ামী লীগের নাম মানুষ মন থেকে মুছে ফেলবে। ভালো মন্দের বিরুদ্ধে ভালো কাজ, আর মন্দ কাজগুলো আওয়ামী লীগ করেছে, একই কাজ যদি আমিও করি তখন তো পাবলিক চিন্তা করবে কে বেশি মন্দ করেছে, কে বেশি কম মন্দ করেছে। তো মন্দের আবার কম এবং বেশি আছে দেখি। সুতরাং কম মন্দ কাজ করা যাবে না, বেশি মন্দ কাজও করা যাবে না, ভালো কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। নেতা করবে, আমাদের নেতা
আমাদের পার্টির সিনিয়র, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় একটি কথা বলেন যে আগের 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়। সুতরাং যদি কেউ মনে করে থাকেন আগের স্টাইলে পলিটিক্স করবেন, তাহলে ভুল করবেন। আগের স্টাইলে পলিটিক্স কিন্তু হবে না, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না, মানুষ গ্রহণ করবে না। 15 বছর 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেখ হাসিনার পতন ঘটেছে মাত্র 36 দিনের একটি বড় মাপের ধাক্কায়। আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর একটা কথা বলতেন যে যেদিন যুব সমাজ তরুণ সমাজের রাস্তায় বেরিয়ে আসবে, তরুণ এবং ছাত্র সমাজ যখন রাস্তায় নামবে, সেদিন সরকার পড়ে যাবে। ঘটনা তো তাই। আমার এখন যে বয়স, এই বয়সে আপনি যদি মনে করেন যে আমি আন্দোলন সংগ্রাম করব, ঈসা আন্দোলন সংগ্রাম করবে, অথবা আরও যারা প্রবীণ যারা আছেন কালু সর্দার সাহেব আন্দোলন সংগ্রাম করবে, তাহলে তো আশা করা যাবে না। আন্দোলন করার তো বয়স, আমাদের একটা বয়স ছিল, তখন আমাদের সময় আমরা করেছি। আমরা আমাদের সময়, সেই সময়ের যে বিপ্লবী আন্দোলন, যুবকদের যে আন্দোলন, যুবকদের যে ভূমিকা, সেটা আমরা পালন করেছি। তো এখন এই জন্য কবি বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তো যৌবনেই তো যুদ্ধে যাওয়ার সময়, মুক্তিযুদ্ধে যাওয়ার একটা সময় ছিল, এবং তারাই মুক্তিযুদ্ধ অংশ নিয়েছেন, যুবকরা অংশ নিয়েছেন। এখন আপনি যদি বলেন যে বৃদ্ধরা মুক্তিযুদ্ধে অংশ নেয় নাই কেন, না, এটা বৃদ্ধদের কাজ না। একটা আন্দোলন হয়েছে, 1,500-এর চেয়েও বেশি মানুষ 36 দিনে শাহাদত বরণ করেছে। 20,000-এরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চোখ নাই। আমি নিজে চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়ে 41 জন মানুষের সাথে কথা বলেছি, দেখা করেছি, যাদের চোখ ছিল না। কারোর এক চোখ নাই, কারোর 2 চোখ নাই। এত মানুষের রক্তের বিনিময়, এত মানুষের আত্মত্যাগের বিনিময় বাংলাদেশ একটি পরিবর্তন, একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের জাতি বারবার, যেহেতু আমাদের কর্মী সভা, সেজন্য আমি কর্মী সভার উদ্দেশ্যে কথাগুলো বলছি, এটা জনসভার বক্তব্য না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 সালে আমাদের দেশের জন্য, এই জাতির জন্য যে সুযোগটি তৈরি হয়েছিল নতুন বাংলাদেশে, নতুন প্রজাতন্ত্রে, সেটা আমরা কাজে লাগাইনি। ওই লুটপাটের রাজনীতি চলেছে, কম্বল চুরির রাজনীতি চলেছে, রিলিফ চুরের রাজনীতি চলেছে। মানুষ এটা পছন্দ করেনি। মানুষ পছন্দ করেনি বলে সরকার বদলে দিয়েছে, অথবা সরকার যখন পতন হয়েছে মানুষ সেটা নিয়ে কোনো আফসোস করে নাই। 75 সালের 7ই নভেম্বরটা সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে বাংলাদেশে একটা পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছিল। নিঃসন্দেহে সেখানে কিছু পরিবর্তন হয়েছে। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, আজকে যে অর্থনৈতিক ভিত্তি, আজকে যে আপনি অনেকগুলো বিশ্ববিদ্যালয় দেখেন, অনেকগুলো টেলিভিশন দেখেন, অনেকগুলো সংবাদপত্র দেখেন, মত প্রকাশের স্বাধীনতা যতটুকু আমরা 75 সালের 7ই নভেম্বরের পর থেকে আমরা করেছি, সেটার অবদান হচ্ছে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিটি সৃষ্টি করে দিয়েছিলেন, উন্নয়নের ভিত্তিটি তিনি সৃষ্টি করে দিয়েছিলেন। আজকে তার সে ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ ক্রমাগতভাবে উন্নতির দিকে যাচ্ছে। একটা ভিত্তি তো তৈরি করতে হয়। 90 সালে কিন্তু একটি সুযোগ এসেছিল, তখন একটা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই হয়েছিল। সেখানে আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছি, অনেক ক্ষেত্রে আমরা সফল হইনি, কারণ তৎকালীন যারা বিরোধী দল ছিল তারা আমাদেরকে সফল হতে দেয়নি। পার্লামেন্টে তারা অংশ নিত না, লাগাতারভাবে তারা ওয়াকআউট করত। এক পর্যায়ে তারা পার্লামেন্ট থেকে তারা পদত্যাগ করার কারণে একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ পর্যন্ত করতে হয়েছে। তো বন্ধুগণ, আমাদের সামনে সুযোগ আসে, আমাদের অপরচুনিটি আসে মাঝে মধ্যে, কিন্তু আমরা অপরচুনিটিগুলোকে, সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারি না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। 2024 সালে আমাদের জাতির সামনে 1.5 সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে, 20 সহস্রাধিক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমাদের সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ হয়েছে। এখন সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, সেটা অত্যন্ত মর্মান্তিক, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। কারণ খেয়াল করে দেখবেন, এই ধরনের সুযোগ কিন্তু প্রতি বছর বছর আসে না। 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে এরকম একটা সুযোগ এসে মানুষ কত রক্ত দেবে, আর মানুষ কত পঙ্গুত্ব বরণ করবে। আর মুসলিমেও কিছু মানুষের জন্য
সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। মুষ্টিমেয় কিছু লুটেরা, মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত, মুষ্টিমেয় কিছু লোভী মানুষের জন্য বাংলাদেশের সকল সময় এই সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে। এবার যাতে সুযোগ হাতছাড়া না হয়। কি সুযোগ? মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী ভোট দেবে, নিজের পছন্দ অনুযায়ী তারা তার প্রার্থী বেছে নিয়ে পার্লামেন্টের মেম্বার বানাবেন। এটি হচ্ছে গণতন্ত্র। আজকে যে আমাদের রাজনৈতিক দলে আমরা একটা পার্টির পুনর্গঠন, সাংগঠনিকভাবে পার্টির পুনর্গঠনের দায়িত্বে আমরা নিয়োজিত আছি। আমাদের টিম এখানে শামা ওবায়দ আছে, খন্দকার মাসুক আছে, সেলিমুজ্জামান সেলিম আছেন। তারা এই বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত। পার্টির তরফ থেকে আমাকেও এইখানে পুনর্গঠনের টিম লিডার বা দলনেতা নির্ধারণ করেছে। আমরা কি চাই? আমরা কি চাই? আগের মতো একটা কমিটি হয়ে যাওয়া? এটা কি গণতন্ত্র? একটা প্রেসিডেন্টের মধ্যে একটা কমিটি করে দেওয়া, এটা কি গণতন্ত্র হবে? যদি দেশে পার্লামেন্ট নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা মনে করি দেশের জনগণ তার ইচ্ছা অনুযায়ী, তার পছন্দের প্রার্থীকে তিনি এমপি হিসেবে পার্লামেন্টে পাঠাবেন, এটা যদি গণতন্ত্র হয়, তাহলে দলের নেতা কর্মী সমর্থকরা তাদের ইচ্ছায় তাদের পছন্দের নেতা তৈরি হতে পারে না? দলের নেতা কর্মীদের পছন্দের নেতা হতে পারে না? নিশ্চয়ই দলের নেতা কর্মীদের পছন্দের নেতা তৈরি হবেন, নেতা প্রতিষ্ঠিত হবেন। সেজন্য আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমাকে কোনো মিডিয়ার পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছিল, বলেছিল ফরিদপুর জেলায় এবং কোনো জেলাতে আমাদের সাংগঠনিক কার্যক্রমে পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি হচ্ছে। আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কমিটিগুলো হচ্ছে যে ইতিমধ্যে যে কমিটি হয়েছে, এই কমিটিগুলোতে হয়তো অনেক জায়গায় আপনারা বক্তৃতা করার সুযোগ, বক্তৃতা মানে তো শুধু গণতন্ত্র। যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলো হচ্ছে একেবারে ইন্টারিম কমিটি, অন্তর্বর্তীকালীন কমিটি। দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে না? আছে। এর কাজ কি? একটা চমৎকার নির্বাচন আয়োজন করা, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন যে আমরা কমিটিগুলো করছি, আমাদের নেতৃবৃন্দ করছেন, এই কমিটি হচ্ছে অন্তর্বর্তীকালীন কমিটি। এই কমিটির যারা নেতা হয়েছেন সাময়িকভাবে, তাদের দায়িত্ব হবে নির্বাচনের মধ্য দিয়ে, একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন ইউনিটে তারা নেতা নির্বাচিত করার পথটি তৈরি করে দেবে। এবং যারা দায়িত্বে আছেন তারা কিন্তু নিজেরা কন্টেস্ট করতে পারবেন। উপজেলাতে যারা যাবেন তারা নিজেরা সেখানে প্রার্থী হতে পারবেন না। সুতরাং এই কমিটি মানে কিন্তু কমিটি নয়, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন কমিটি, এটা হচ্ছে একটা তদারককারী কমিটি, এটা হচ্ছে শুধুমাত্র সম্মেলন প্রস্তুতি করার জন্য, সম্মেলন প্রস্তুত করার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি। সুতরাং এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো কাজ নেই। আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিকভাবে আমরা আমাদের পার্টির গঠন প্রক্রিয়াগুলো কাজ চালাবো। বন্ধুগণ, আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে 10টি মাস পার হয়ে গিয়েছে, দেশে পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকারদের শাসন করছে। কিন্তু যে সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে যেটা প্রস্ফুটিত, সেটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। সংস্কার অত্যন্ত ধীর গতিতে আলোচনা হচ্ছে। মতৈক্য কমিশন মতানৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে, যেখানে নানা বিষয়ে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি মতৈক্য বুঝবে। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি মতৈক্য কমিশনের মিটিংগুলোতে হইচই হচ্ছে, সেখানে বিভ্রান্তি হচ্ছে, বয়কট হচ্ছে। যেন এটা এই জন্য বলছি মতৈক্য কমিশন ক্রমেই যেন মতানৈক্য কমিশনে পরিণত হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের এজেন্ডার বাইরে অনেকগুলো এজেন্ডা নিয়েছে। এই এতগুলো এজেন্ডা বাস্তবায়ন করার কাজ ওই কমিশনের নয়। বাংলাদেশ 4টি প্রদেশ হবে কি হবে না, এটি কি মতৈক্য কমিশনের কাজ? আমাদের ছোট্ট একটা দেশ, আমাদের মাত্র কয়েকটা বিভাগ, এক বিভাগ থেকে আরেক বিভাগে যেতে লাগে সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা। 4টা প্রদেশ মানে 4টা প্রাদেশিক পরিষদ, 4 জন স্পিকার, 4 জন গভর্নর। এই যে ঝামেলাপূর্ণ নানান জাতীয় প্রস্তাব, এত প্রস্তাবের মধ্য দিয়ে অতি সংস্কারের নামে মানে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবগুলো দিয়ে ক্রমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিরোধ বেড়ে উঠছে।
এর জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, আহ্বান থাকবে, যেই সমস্ত বিষয় ইতিমধ্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি, অনেকগুলো প্রস্তাব হয়েছে, আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয় তো রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে, যেই সমস্ত বিষয়গুলোতে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে সেই সব বিষয়গুলোকে অনতি বিলম্বে সেগুলোকে আমলে নিয়ে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা। কারণ এইসব সংস্কারের পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিধা নাই, আপত্তি নাই, বিরোধ নাই। তো সুতরাং যা কিছু একমত হয়েছেন সেগুলো দ্রুত বাস্তবায়ন করেন, আর যেগুলোতে একমত হয়নি সেগুলো পার্লামেন্ট ইলেকশনের পরে পার্লামেন্টে আলোচনা হবে, ডিবেট হবে, জনগণের প্রতিনিধিরা সেখানে আলোচনা করে তারা কি কি সংস্কার দরকার সেই সংস্কারগুলো তারা করবে। সংস্কার ছাড়া আমাদের দেশ জাতি এগোবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো সবার আগে সংস্কারের কথা বলেছেন। আমাদের বর্তমান নেতা, আমাদের পার্টির যিনি ছিল আমাদের পার্টির প্রধান, যিনি এখন জনাব তারেক রহমান, তিনি দায়িত্ব নেওয়ার পরে 31 দফা তিনি সংস্কারের প্রস্তাব দিয়েছেন। কোনো দলের কোনো নেতা তিনি তার ক্ষমতার ভারসাম্য থাকবে, তার ক্ষমতা কমে যাবে, এটা কোনো দল প্রস্তাব করে নাকি? বেগম খালেদা যে প্রস্তাব করেছেন যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে এটার কিছু কম থাকা দরকার, প্রেসিডেন্টের কাছে যে ক্ষমতা আছে সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা আরো বাড়ানো দরকার। এরকম ভাবনা চিন্তা বাংলাদেশের 54 বছর ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক, কোন রাজনৈতিক নেতা ইতিপূর্বে ভেবেছিলেন না, কেউ ভাবেননি। কিন্তু বেগম খালেদা জিয়া ভেবেছেন, জনাব তারেক রহমান ভাবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এটাকে আরো পরিশুদ্ধ করতে হলে অবশ্যই আমাদের সংস্কারের দিকে যেতে হবে, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার 2025 সালেই থেমে যাবে না, সংস্কার চলতে থাকবে। প্রতিটি সময় দেশের যা প্রয়োজন, রাজনীতির জন্য যা প্রয়োজন, সংসদীয় রাজনীতিকে এগুলোর জন্য যা প্রয়োজন, দুর্নীতিকে দমন করার জন্য যা প্রয়োজন, রাষ্ট্রের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী অবশ্যই সংস্কার হবে। সংস্কার ছাড়া তো দেশটা চলতে পারে না। তো বন্ধুগণ, কিন্তু সংস্কারের নামে নানা টালবাহানা করে যদি নির্বাচন বিলম্বিত করা হয় তাহলে সেটা গণতন্ত্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীর বহু দেশ আছে যারা অনির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে যারা নির্বাচন দিতে বিলম্ব করেন, সেই সমস্ত সরকারগুলো ক্রমেই জনপ্রিয়তা হারান এবং দেশে গোলযোগ সৃষ্টি হয়, সেই দেশটি বিপন্ন হয়। এবং সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকারই আসে। গণ অভ্যুত্থান কেন হয়? যে সরকারটি ক্ষমতায় থাকে সেই সরকারটি জনগণের বিরুদ্ধে অবস্থান করে, সেই সরকারটি দেশের স্বার্থ বিদেশের কাছে বন্ধক দিয়ে দেয়। তারা মনে করে দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখার মালিক না, তার বিদেশি প্রভুরা তাকে ক্ষমতায় রাখবে। সেই জন্য দেখবেন তারা দেশের জনগণকে কখনো তোয়াক্কা করে না। আওয়ামী লীগের কথা বলছি, তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না, কারণ তারা মনে করে জনগণ তাদের ভোট দেওয়ার দরকার নাই, ইন্ডিয়া তাদের ক্ষমতায় রাখবে, ইন্ডিয়া তাদের ক্ষমতা এনেছে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি বিশ্বাস করে যে আমার দেশের জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, আমাদের নেতা জিয়াউর রহমানের রাজনীতির অন্যতম শর্ত ছিল, সূত্র ছিল যে জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ নেতা বানাবেন, জনগণ এমপি বানাবেন, জনগণ সরকার বানাবেন। জনগণের বিরুদ্ধে চলে গেলে জনগণ আপনার ক্ষমতা থেকে নামিয়ে দেবে, এটি হচ্ছে গণতন্ত্র। বন্ধুগণ, আজকে আমরা যদি এখানে মুরব্বী অনেকে আছেন, পাকিস্তানে 1969 সালে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পরে 70 সালে নির্বাচন হয়েছিল। শ্রীলঙ্কায় অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হলো, শ্রীলঙ্কায় নির্বাচিত সরকারই এসেছে। আমেরিকাতে গণ অভ্যুত্থান হয় না, যুক্তরাজ্যে গণ অভ্যুত্থান, অস্ট্রেলিয়া গণ অভ্যুত্থান, জাপানে গণ অভ্যুত্থান হয় না। কেন হয় না? তারা জনগণের কথা শোনে, বোঝে যে জনগণ পছন্দ করছে না, চালের দাম বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, বুঝতে পারার পর নিজের ক্ষমতা থেকে নেমে যায়, আরেকজনকে দায়িত্ব দেয়, ভাই আপনি প্রধানমন্ত্রী, দেশটা চালান। আর আমরা জোর করে থাকতে চাই, ফলে জনগণ আমাদেরকে লাথি মেরে ক্ষমতা থেকে নামায় এবং চোরের মতো পালাতে হয় এই দেশে। এটাই ঘটনা ঘটেছে বাংলাদেশে। বন্ধুগণ, এই অবস্থার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য রাজনীতির এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বড় মাপের পরিবর্তন আমাদের আনতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাব, একটি বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর তারেক রহমানের হাত দিয়ে ইনশাআল্লাহ সূচিত হবে। তো সুতরাং
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যারা এই গরমের মধ্যে ধৈর্য সহকারে শুনেছেন তাদেরকে ধন্যবাদ। মেহরবানি করে কথাটা মনে রাখবেন, প্রতিটি সদস্যের কাছ থেকে 20 টাকা নিয়ে সদস্য পদ নবায়ন করবেন। নতুন সদস্যদের বেলায় তারা দলের গঠনতন্ত্র পড়বেন, দলের ঘোষণাপত্র পড়বেন, দলের রাজনীতি জানবেন। আমার কাছে একটা ভিডিও আসছে, গোপালগঞ্জের নেতা এখানে একজন আছেন, তিনি বিএনপির কমিটিতেও আছেন। তার ভিডিও বক্তব্যটা দেখলাম, তা বিএনপির রাজনীতির সাথে মোটেই যায় না, অথচ তিনি একটা পদেও ছিলেন। তো সুতরাং যারা বিএনপিতে যারা নতুন করে ঢুকতে চাইবেন, বিএনপির রাজনীতিটা কি এটা তাকে বুঝতে হবে। এটা না বুঝে মেহরবানি করে কেউ এমন কাউকে দলে ঢুকাবেন না, যে কথাটা আমি আগে বলেছি, আমি ফিনিশিংয়ে সে কথাটি বলতে চাই। এমন কাউকে ঢুকাবেন না যার সাথে বিএনপির রাজনীতির কোনো মিল নাই। দল ভারী করার জন্য ফ্যাসিস্টদের পতিত কোনো এজেন্টকে, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কোনো দোসরদেরকে দল ভারী করার জন্য, নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে ভিড়াবেন না দয়া করে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই উদ্দেশ্যের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নবায়ন কার্যক্রম শুরু করব। আমাদের আজকের এই সদস্য সংগ্রহ নবায়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, যৌথভাবে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই এবং আমাদের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিশেল বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদ পারভেজকে নবায়নের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদ পারভেজ নবায়ন করলেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ সকলকে। এরপরে নবায়ন হচ্ছে ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী সামাই, জেলা বিএনপির আহ্বায়ক, তার সদস্য নবায়ন করবেন। সদস্য ফর্ম নবায়ন করলেন ফরিদপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক। 20 টাকা পাইনি, 20 টাকা দিতে হবে সমান। দুঃখের সাথে বলে টাকা দিয়ে দেন না, টাকা দিয়ে যাবেন। এরপর সদস্য এরপর হবেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি উপদেষ্টা আল্লাহ আব্দুল সাকুদা মিয়া, আল্লাহ আব্দুল সাকুদা মিয়া। এরপর হচ্ছেন ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র, সাবেক যুদ্ধ মহিলা আন্দোলন সংগ্রামের রাজপথের সৈনিক, এক ক্রিয়া শপথ, ক্রিয়া শপথ, এটা হাততালি দেন সবাই। এবার হবেন রাজবাড়ী জেলা বিএনপি আমাদের রাজনৈতিক শিক্ষক মরহুমকে মোবাইদুল রহমানের সুযোগ্য সন্তান আন্দোলন এবার সদস্য হচ্ছেন আমাদের গোপালগঞ্জের একটি সন্তান সাবেক
প্রসিদ্ধতা সেলিমুজ্জামান সেলিম। আমাদের আজকের এই অনুষ্ঠানে এখন নবায়ন পূরণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান জনাব খন্দকার মাসুকুর রহমান মাসুদ। এখন নবায়ন ফর্ম পূরণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আমাদের ফরিদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আলহাজ জহুরুল হক শাহাদাত মিয়া। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। কথা বললো কেউ তো কথা বললো ভাই করবে এই জঙ্গি ভাই করবে মনে করে সভাপতি এই জঙ্গি ভাই মনে সমাপ্ত ঘোষণা করবেন। জঙ্গি ভাই করবে হ্যাঁ জঙ্গি ভাই এখন নবায়ন ফর্ম পূরণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর মহানগরের বিপ্লবী আহ্বায়ক এএফএম কাইয়ুম জমি। আজকে এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন এবং সমাপ্ত ঘোষণা করবেন আজকে সভার সম্মানিত সভাপতি বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শামা আহ্বায়ক। আজকে এই ফর্ম পূরণ করছেন। আপনারা দপ্তর থেকে দয়া করে বই সংগ্রহ করবেন, সংগ্রহ করে জেলা উপজেলা ইউনিয়নের সদস্য সংগ্রহ করবেন। ভাই আপনি এই নবায়ন সবাই আপনি আমার মাদারীপুরের চেয়ারপারসন এবং সভাপতি হাওলাদার সাধারণ সম্রাট আপনারা সদস্য হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আপনার বাবু কিছু গোপাল মন্ত্রী করতে হবে।